সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক BM কাউসার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। রাজপথে হাসিনার দস্যু বাহিনীর নানান নিপীড়নের শিকার হন তিনি। অনুষ্ঠানে তিনি আজ আমাদের অতিথি। তার মুখ থেকেই শুনব দীর্ঘ নিপীড়নের স্মৃতি। কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাগুরার সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রুবেল হোসেন। হাসিনার খুনি বাহিনীর হাতে তিনিও নিপীড়নের শিকার হয়েছেন বহুবার। তার মুখ থেকেও শুনব কেমন ছিল নিপীড়নের সেই সব দিনগুলো। রুবেল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, দুজনের মুখ থেকেই তাদের নিপীড়নের কথা শুনব। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ছাত্রদল নেতা কাউসার ও রুবেলের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। নরসিংদীর শিবপুরের ছেলে BM কাউসার পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে পরিচিত। স্থানীয় স্কুল কলেজ থেকে সাফল্যের সঙ্গে SSC ও HSC পাশের পর 2014-15 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। মাস্টার্স সম্পন্ন করে এখন তিনি একই বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট স্টাডিজ বিভাগে দ্বিতীয় মাস্টার্স করছেন। সাংগঠনিক নানা ধাপ পেরিয়ে BM কাউসারের সর্বশেষ পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ সাংগঠনিক জীবনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও হাসিনার ফ্যাসিস্ট পুলিশের হাতে অসংখ্যবার নিপীড়নের শিকার হয়েছেন। এছাড়া অন্তত 5টি মামলার খড়গ নিয়ে জেল খেটেছেন 2 দফায় 2 মাস। মাগুরার মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজে থাকা অবস্থায় ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন মোহাম্মদ রুবেল হোসেন। এরপর দীর্ঘ পথ পরিক্রমায় আন্দোলন সংগ্রামে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সে কারণেই তার উপর নির্যাতন নিপীড়নের মাত্রাও ছিল অনেক বেশি। রুবেল হোসেনের বাড়ি উপজেলার বড়রিয়া গ্রামে। তার বাবা ইমারত ফকির ও মা নাসিমা বেগম। 4 ভাই বোনের মধ্যে রুবেল সবার বড়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার 3টি কন্যা সন্তান রয়েছে। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম, এবার তাদের মুখ থেকেই শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব স্মৃতি। শুরুতেই যাচ্ছে BM কাউসার, আপনার কাছ থেকে। কাউসার, আপনি তো ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে আমরা আপনার সাহসী ভূমিকা দেখেছি। এসব কারণে আপনি নিপীড়নের মুখে পড়েছেন বহুবার। আমরা সেই সব স্মৃতির ভেতর থেকে যে স্মৃতিগুলো সারা জীবন আপনার বয়ে বেড়াতে হচ্ছে, কষ্টগুলো বয়ে বেড়াতে হচ্ছে, যা কোনোদিন ভুলতে পারবেন না মৃত্যুর আগ পর্যন্ত। 3টা ঘটনা হচ্ছে খুব প্যাথেটিক। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে 2021 সালের 17 জুন আমাদের ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ভাই হচ্ছে একটা মিথ্যা মামলায় যখন হচ্ছে ময়মনসিংহে হচ্ছে আদালতে যায় হাজিরা দেওয়ার জন্য, তখন হচ্ছে ওইখানে যুবলীগ ছাত্রলীগ ওনাদের উপর মানে একদম মারাত্মকভাবে ওনাদেরকে জখম করে। তো ওইটার প্রতিবাদে আমরা হচ্ছে পার্টি অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রোগ্রাম হচ্ছে নয়াপল্টনে হচ্ছে প্রোগ্রাম করি। তো ওইখানেও আমাদের পুলিশের সাথে আমাদের ব্যাপক মারামারি হয়। তো একটা পর্যায়ে পুলিশ হচ্ছে ওইখান থেকে আমাকে অ্যারেস্ট করে, এবং অ্যারেস্ট করে সাথে সাথে গাড়িতে নিয়ে যে 2-4-5 জন পুলিশ মিলে একদম বেদরম পিটানো, যেটাকে বলে আর কি, একদম মানে এটাতে কোনো দয়া মায়া ছিল না। ব্যাপারটা এমন একদম ওদের হাত এবং পা মানে একদম লাথি, মানে ওদের বোর্ড দিয়ে হচ্ছে শুধু লাথি দিচ্ছে। ব্যাপারটা এমন মানে পাড়া দিয়ে লাথি দিচ্ছে। তো এটা তখন আমি তো মানে এটা আসলে আমি ইউনিভার্সিটির ছেলে, তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পুলিশ আসলে মানে এত এরকম মারাত্মকভাবে আসলে মারে বা পিটা, এটা আমার আগে জানা ছিল না। তো ওই দিনে না, আমি একদমই এটাতে অভ্যস্ত ছিলাম না, আমরা শুনিও নাই। তো এইরকম হয়, তো এইটাতে খুবই আমার খারাপ লাগছে। তারপর হচ্ছে রমনা থানায় ওরা নিয়ে গেল। তো রমনা থানায় যাওয়ার পরে রমনা থানার মানে গারদের পরিবেশ তো আসলেই খারাপ। তো ওইখানে ছিলাম। তারপর ওইখান থেকে ওরা হচ্ছে কোর্টে তোলে। হ্যাঁ, ওই দিনই না, ওই আর পরের দিন। তো ওই রাতে কি ওই রাতে তো যেহেতু গারদে ছিলাম, গারদে নরমালি কিন্তু আমার হচ্ছে তারা কোনো ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা করে নাই। আমার আপনি কি আহত ছিলেন? হ্যাঁ, আমি ওই যে আমারে তো পুলিশ হচ্ছে ব্যাপক বেদরক পিটাইছে, একদম লাথি এবং বোর্ড দিয়ে হচ্ছে পায়ে বিভিন্ন জায়গায় পাড়া দিচ্ছে শরীরে। কিন্তু আমি ওনাদেরকে বলছিলাম আমাকে যাতে হচ্ছে লাঠি দিয়ে মারে না, লাঠি দিয়ে মারে না। আমি ওনাদেরকে বলছিলাম আমাদেরকে অ্যাটলিস্ট হচ্ছে ব্যথার যে ট্যাবলেট এটা যাতে কিনে দেয়, কিন্তু ওনারা আমাকে এই ক্ষেত্রে সহায়তা করে নাই। তারপর আমাকে হচ্ছে পরের দিন হচ্ছে আমার রাতে খাবার দিয়েছিল। হ্যাঁ, রাতে হচ্ছে আমার যে শুভাকাঙ্ক্ষীরা ছিল তারা হচ্ছে খাবার নিয়ে গিয়েছিল।
মানে থানা থেকে কোনো খাবার পাই নাই। মানে থানা থেকে তাদের আসলে তো আমাদেরকে তো আসলে মানুষ মনে করে আসলে তারা ট্রিট করে নাই। তারা আমাদেরকেও মানে মনে করতো যে আমরা বাংলাদেশের মানুষ না বা বাংলাদেশের নাগরিক না, ওই টাইপের ট্রিট ছিল ব্যাপারটা। পুলিশ যে জনগণের বন্ধু বা পুলিশ যে জনগণের সেবক, এটা তো তারা ভুলে গেছিল। তারা হচ্ছে হাসিনার দাসত্বের গোলামি করতে করতে অন্য অন্য কোনো কিছুই তাদের মাথায় তখন ছিল না, তারা শুধু ওইটাই চিন্তা করতো। তারপর হচ্ছে কোর্টে 3 দিনের রিমান্ড শুনানির জন্য ওরা আবেদন করে। তারপর হচ্ছে কোর্ট হচ্ছে 1 দিনের রিমান্ড শুনানি হচ্ছে মঞ্জুর করে। তারপর ওইখান থেকে আবার গারদে আসলাম। তো গারদে আসলে আসার পরে তো আমি তো আর এর আগে আসলে আমার আসলে ওই রিমান্ডের অভিজ্ঞতাটা একদমই ছিল না। মানে বিকেলবেলা হ্যাঁ, বিকেলবেলা নিয়ে আসতো। তো আমার রিমান্ডের অভিজ্ঞতা যেহেতু একদমই ছিল না, আমি আসলে এই ব্যাপারটা জানতাম না, মানে একটু ভয়ই কাজ করতেছিল। তো আনুমানিক রাত 12টা 10 বা 15, যেহেতু মোবাইল ছিল না, একদম একজ্যাক্ট টাইমটা বলতে পারতেছি না, তো আমারে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে মানে যে আয়ু ছিল উনি বিভিন্নভাবেই অনেক কিছু বলার চেষ্টা করতেছিল। কি মামলা দিয়েছিল? রাজনৈতিক মামলা, এবং 2টা মামলা দিয়েছিল। ওই পল্টন থানার মানে আগের যে মামলা ছিল, আগের একটা পুরাতন মামলা, আর নতুন ওই যে আমরা ওই দিন যেই অকারেন্স করলাম আমাদের বিপক্ষে, আমরা যে রাষ্ট্রীয় কাজে বাধার ব্যাপারটা, যে ওই মামলাটা ওই দিনই করে পুলিশ, মানে রাষ্ট্রীয় কাজে। হ্যাঁ, এবং ওইটার আমি হচ্ছে 1 নম্বর আসামি, মানে ওই মামলার আমি 1 নম্বর আসামি। তারপর হচ্ছে যেহেতু আমি 1 নম্বর আসামি, তার মানে তারা হচ্ছে পুলিশ হচ্ছে আমার প্রতি ক্ষোভটা বেশি, যে একদম তাকে বিভিন্নভাবে কি হ্যারাসমেন্ট করা যায়। তো এত রাতে তো ওরা হচ্ছে এক একজন আইসে এক এক রকম কথা বলে। মানে কতজন নিয়েছিল আপনাকে? মানে পুলিশ হচ্ছে 3 জনের মতো আসছে। একবার দেখা যাচ্ছে একজন আসে, একজন আইসা একটু ভালো কথা বলে, আবার আরেকজন আইসা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মানে নিপীড় অত্যাচারটা যেটাকে বলে মানসিক অত্যাচার, এবং ওই যে গায়ে হাত তোলার মানে থাপ্পড় দিয়েছে। এবং আরেকজন আইসা আবার দেখা যাচ্ছে এটাকে ডিফেন্ড করে, না এইটা কিছু হবে না, মানে উনি তো অনেক ভালো, এই টাইপের। কিন্তু এইটা তো যেহেতু একটা বিভীষিকাময় রাত, এবং রাত আমার প্রায় 3:30 থেকে 4টা পর্যন্ত, যেহেতু মোবাইল নাই, আমার আনুমানিক ব্যাপার ছিল এরকম 3-3.5 ঘন্টা ওনাদের এখানে আমি ছিলাম। তো এক একজন আসে, এক একজন এক এক রকমের কথা বলে। কি বলেছিল? এক একজন মানে মানে একদম খুব খারাপ ভাষায় গালি দিচ্ছে। পিটিয়েছে কি দিয়ে? পুলিশ ওই গারদে আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে। হ্যাঁ, সেই ঘটনাটি একটু বলুন। তো কতক্ষণ ধরে পেটালো? এইটা হচ্ছে প্রায় ধরেন আমাকে ওই যে একজন পিটাইতেছে, তো দেখা যাচ্ছে হচ্ছে ওই কি বলে পায়ের পাতায় হচ্ছে ওরা বেশি পিটাইছে। মানে 2 হাত ধরে আমার মানে এই যে লাঠি দিয়ে 2 হাত দিয়ে একদম পায়ের পাতায় তারা হচ্ছে পিটাইছে। তো বসা অবস্থায় না, বসা না, আমাকে শোয়ায়, মানে একদম যাতে ফ্লোরে রাইখা, যাতে ওই একদম ফুল শক্তি দিয়ে যেটাকে বলে। তখন একজন চলে গেলে আরেকজন এসে বলতেছে, মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা। যখন পেটাচ্ছিল তখন কেমন মনে হয়েছে? মানে এইটা আসলে তো ধরেন এক্সপ্লেন করার মতো না, মানে পৃথিবীর মধ্যে মানে এইটাই সবচেয়ে কঠিন রাত আমি পার করছিলাম ওই দিন। যে মানে আমার মনে হচ্ছে সময়টা যাচ্ছে না, সময়টা মনে হচ্ছে যে এক জায়গায় থেমে আছে, যে সময় অতিবাহিত হচ্ছে না। যে আমি একটা জিনিসই চিন্তা করতেছিলাম যে কখন এই জেলখানা থেকে, এই আজবখানা থেকে আমাকে বের করে নিয়ে যাবে। তখন আমার কাছে মনে হচ্ছে যে গারদখানাটা একটা জান্নাতের মতো, মানে ওইটার তুলনায় গারদে অনেক আরামে আছে। কিন্তু ওরা তো এইটা করেনি। ওরা হচ্ছে আমার প্রায় অ্যাভারেজে 3-3.5 ঘন্টা, যেহেতু আমার কাছে ঘড়ি ছিল না, আমি একদম একজ্যাক্ট টাইমটা বলতে পারতেছি না, তারা একদম প্রায় 3:30 বা 4টা পর্যন্ত আমাকে ওইখানে রাখছে। এবং রাখার পরে এইটা হচ্ছে পিটানোটা হচ্ছে এমন, আপনাকে হচ্ছে ধরেন আমাকে হচ্ছে এক সময় পিটাইছি, ব্যাপারটা এমন না, মানে 5 মিনিট 10 মিনিট পরে আবার গ্যাপ দিচ্ছে, তখন আর একটু পরে আরেকজন আইসা আবার শুরু করছে। ব্যাপারটা হচ্ছে একটা ম্যারাথন দৌড়ের মতো, মানে এটা চলতেইছে, ওরা হচ্ছে থামে নাই। ওরা কি প্রশ্ন করছিল তখন? ওরা প্রশ্ন করতেছিল যে মানে এইখানে তুই পুলিশের সাথে মারামারি করছিস, তখন নির্দেশদাতাকে, আর তোরা হচ্ছে পুলিশের সাথে এত সাহস, তোরা পুলিশের সাথে ইট পাটকেল ছুটছিস, পুলিশের সাথে বিভিন্নভাবে, মানে এই আমাদের কয়েকজন আহত হয়েছে, আমাদের বুড়ো বলতেছে আমাদের 6 জন পুলিশ তোদের ওই মারামারিতে আহত হয়েছে। তো ওরা বিভিন্নভাবে হচ্ছে বলতে চেষ্টা করতেছে। তারপর একই কথা যে তোদের নির্দেশদাতাকে, মানে ওরা চাচ্ছে কি, মানে ধরেন নির্যাতনের মুখে আপনি 2-1টা নাম তো বলতেই হয়েছে বাঁচার জন্য অন্তত। না, নির্যাতনের মুখে আমরা যেটা বললাম, আমাদের তো আসলে নির্দেশদাতার কিছু নেই। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল, আমরা হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে, এবং সেন্ট্রালের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে, তারা হচ্ছে প্রোগ্রাম থ্রু করছে। আমরা হচ্ছে ওই তাদের নির্দেশনা বাস্তবায়ন করতে এখানে আসছি। তো আমাদের তো ওনারাই হচ্ছে আমাদের অভিভাবক,
বাবা, আমি বললাম যে ওনাদের নির্দেশনায় আমরা এখানে প্রোগ্রাম করতে আসছি। তারপর ওনারা বিশ্বাস করে না, ওনারা কোনোভাবেই বলতে চাচ্ছে যে আমাদের আরো হয়তো কারোর সাথে বড় ধরনের সম্পর্ক আছে, আমরা ইচ্ছা করে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাঘাত ঘটানোর জন্য এইখানে রাত 4:30টার পরে আর মারে না, ওই রাত 4:30টার পরে আর মারেনি। পরে পরের দিন আমাকে মানে জেলখানায় পাঠায়। আমি কোর্টে আর উঠায়নি? না, কোর্টে আর উঠায়নি। আমি তখন জেলখানায় যাই। 2021 সালের কুরবানির ঈদটা আমি জেলে করেছি। তো এটা আমার জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা। তো আমি যখন মানে ওই জেলখানায়, তো আমার প্রায় প্রতিদিনই 3 মিনিট 100 টাকা করে বাড়িতে কথা বলতাম আমি, মানে প্রতি 3 মিনিট 100 টাকা। তো যেহেতু মানে বাড়িতে আমি বাড়ির ছোট ছেলে, আমার ভাইও দেশের বাইরে থাকে, তো বাড়িতে তো আর কেউ নাই। তো আমাকেই মানে বাবা এবং মা যেহেতু আছে, ওনারা খুবই বয়স্ক মানুষ, তো এখন খুব এটা নিয়ে খুব চিন্তা করতো। তখন আমি ওনাদেরকে প্রতিদিনই একবার করে ফোন দিতাম। তো যেটা হয়েছে আপনার কুরবানির 2 দিন আগে, মা আমাকে আগে জানাই নাই, তো কুরবানির 2 দিন আগে আমাকে বলতেছে যে আমরা এবার কুরবানি দিব না। মানে তো আমি বললাম যে কুরবানি দিব না কেন? পরে বলতেছে যে আমার তো এক ছেলে দেশের বাইরে, আরেক ছেলে জেলে, আমার কুরবানি আমি কার জন্য দিব? তো পরে আমি বললাম যে না, আমার তো জামিন হয় না, আমার হয়তো ঈদের পরে জামিন হবে, এটা আসলে তুমি অন্যরকম ভাবে নিও না, তোমরা কুরবানিটা কিনো, আমি চলে আসবো। তো আলহামদুলিল্লাহ পরে মানে আমি কনভিন্স করতে পারছিলাম, তো ওনারা কুরবানি দিয়েছে। কষ্টের কারণ ছিল এটা, একটা কষ্টের কারণ যে একটা ঈদ কুরবানির ঈদ আমি জেলে করেছি। মানে এটা মানে নতুন একটা অভিজ্ঞতা, মানে সবাইকে ছেড়ে, পরিবারের লোকজনকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, মানে বিনা অপরাধে, তাও যদি আমি কোনো একটা অপরাধ করে যাইতাম, তাও একটা মনকে শান্তি বুঝাইতে পারতাম যে আমি এই কারণে এখানে আসছি, কিন্তু বিনা অপরাধে। কুরবানির দিন কি মনে হয়েছে? কষ্ট কি পেয়েছেন কুরবানির দিন? তবে কুরবানির দিন ওই সময়টা খুব আনন্দে কেটেছে। এটার একটা কারণ আমি জেলখানায় আমাদের যারা লোকজন ছিল, ছাত্রদল, যুবদল বা অন্যান্য সংগঠনের, ওইখানে আপনার ছাত্র অধিকারেরও অনেকে ছিল। তো আমি তখন জেলখানায় প্রায় 4,500 টাকার মতো বিভিন্ন বাজার করলাম, সেমাই কিনলাম আর দুধ কিনলাম। তো আমার যে ওয়ার্ড বয় ছিল, তার একটা কেটলি ছিল, ওইটাতে গরম পানি দিয়ে, যেহেতু লাচ্চা সেমাই, দুধটা গরম করে ওইটাতে দিয়ে, তো আমাদের যারা লোকজন ছিল আমি সবাইকে ইনভাইট করে আসছিলাম আপনারা সবাই মিলে ঈদ উদযাপন যে আমার এইখানে আসবেন। তো সবাইকে মোটামুটি আমাদের এইখানে যারা ছিল, তো সবাই আসছে, কম বেশি সবাই আসছে, এবং খুব বেশি পরিমাণে না, জাস্ট মনে হয় 2 চামচ 3 চামচ পরিমাণ আমরা ওই সেমাই ওনাদেরকে দিয়েছি, এবং সবাই আমরা মিলে ওই ঈদের দিনটা ভালো কাটছে জেলখানায়। এরপর কতদিন পরে জামিন পেয়েছিলেন? প্রায় 1.5 মাস জেলখানায়। কুরবানির 1.5 মাস পরে? কুরবানির 1.5 মাস না, কুরবানির প্রায় 15 দিন পরে জেলখানা থেকে বের হয়েছিল। জি, ধন্যবাদ। আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু রুবেল হোসেনের কাছ থেকে শুনে আসি। রুবেল হোসেন, আপনারও জীবনের গল্প প্রায় একই রকমের, আপনারও নিপীড়নটা একই রকমের, কোন জায়গা থেকে শুরু করতে চাচ্ছেন? আমি সর্বশেষ 2022 সাল শেষের দিকে আমার উপজেলা যে থানার ওসি এবং পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের যারা ক্যাডার ছিল, এদের নিপীড়নে সর্বশেষ আমি 22-এ আমার এলাকা আমি ছেড়ে দেই। মানে নিজের বাড়ি? জি, নিজের বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে, আমার 3টা কন্যা সন্তান আছে, ওদেরকে ছেড়ে মানে আমি যশোরে চলে যাই। যশোরে যাওয়ার পরে ওইখানেও মানে আমার অ্যাড্রেসটা দিয়ে দেয় যে আমি যশোরে আছি। যশোর থানায় যখন ইনফরমেশন করে, তখন আমি মনে করেন যশোর থেকে আমি ঢাকায় আসি। তো পরিবার ছাড়া দীর্ঘ সময়। কত বছর এটা? আপনার 22 থেকে 2024। 2 বছর। 2 বছর। একবারও বাড়ি যেতে পারি না। নিজের প্রিয় সন্তানদের সাথে? না, সন্তানদের সাথে শুধু ওই ভিডিও কলে, মানে ফোনের মাধ্যমে সরাসরি দেখার কোনো, কোলে নিয়ে আদর করতে পারেনি, কোনো সুযোগ ছিল না। এ হচ্ছে মানে আমার সর্বশেষ যেটা আমার খুবই কষ্টের, যেহেতু পিতামাতা দুজনে বাঁচে আছে, আমার 2টা বোন আছে, ছোট ভাই আছে, আমার 3টা কন্যা সন্তান আছে, স্ত্রী আছে, মানে কারোর সাথে কোনো ধরনের ওপেনলি সরাসরি মানে দেখার যে বিষয়টা, এটা আমার কপালে ছিল না আর কি। 2 বছর। 2 বছর। গুলিতে একটি হাত আপনার ডান হাতটি হারিয়েছে। আমি 29/10/2013 মানে বিএনপির ডাকা যে হরতাল, এই হরতালে
স্বতঃস্ফূর্তভাবে আমার মোহাম্মদপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন মানে আমরা রাজপথে নামি। আমি আমিনুর রহমান কলেজ ছাত্র দল থেকে আমার ছাত্র রাজনীতি শুরু। মানে মাগুরার মোহাম্মদপুর? মাগুরা মোহাম্মদপুর কলেজ ছাত্র দল থেকেই মানে আমার ছাত্র রাজনীতির জীবন শুরু আর কি। জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি রাজনীতিতে মানে যোগদান করি ছাত্র দলে। তো 29/10/2013 মানে আমি ছাত্র দলের আমার এলাকায় একটা জনসমর্থন কিংবা জনপ্রিয়তা, ইয়াং জেনারেশন যারা আছে তাদের সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ডিং, মানে চলাফেরা ভালো আর কি। মানে আমি ডাক দিলে 200-500 মানে ইয়াং ছেলে আসবে, এটা কোনো বিষয় না। তো আমরা মিছিলের নেতৃত্ব দিচ্ছিলাম, আমি স্লোগান দিচ্ছিলাম সামনে একবারে সামনে, মানে সিনিয়ররা সব পিছনে, মানে আমি সামনে একাই মানে স্লোগান দিচ্ছি মনে করেন দাও পাল্টা দাও চলতেছে। হঠাৎ মানে আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, এরপরে পুলিশ লীগ, শেখ হাসিনার মানে ফ্যাসিস্ট যে হাসিনা, মানে হাসিনার যত বাহিনী ছিল, তো তখন আমরা অতিবাহিত হচ্ছে মিছিল, মানে কেউ সামনের দিকে যাচ্ছে, কেউ পিছনে ধাও পাল্টা দাও চলতেছে এক পর্যায়ে। তখন আমি মানে দূর থেকে দেখলাম মানে মিছিল যে ধাও পাল্টা দাও চল, পুলিশ গাড়ি থেকে নামছে। এটা কয়টার সময়ের ঘটনা? এটা আপনার জাস্ট মানে আমি প্রোগ্রামে বেরোইছি সকাল 8টায়, এই ঘটনা হচ্ছে 10টা অথবা 11টার ভিতর দিয়ে হবে। প্রশাসন বাড়ি থেকে গিয়েছিলেন? জি জি, বাড়ি থেকেই। তো প্রোগ্রাম মানে রানিং চলতেছে, তখন ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে। হঠাৎ করে পুলিশের গাড়ি থেকে পুলিশ এসে নামছে, মানে নামার পরে মনে করেন যে ফায়ার করছে। ফায়ার করলে আমার সাথে মারুফ নাম করে একটা ছেলে মানে জাগাই, মানে রাজপথে পিচডালা রাজপথে জীবন দেয়, মানে স্মৃতি মানে স্মৃতি আসলে বলার মতো না, যেটা মানে চোখের সামনে মানে ডেট। আপনারই সহকর্মী? হ্যাঁ, আমারই সহকর্মী। এরপরে আর একটা আমার সহযোদ্ধা শামীম নামের বুকে গুলি লাগে, মানে এইখান থেকে লাগে পিছন দিয়ে বেরোয় যায় স্পট। হ্যাঁ, আমি যখন দেখছি ওর বুকে মানে বুকে গুলি লাগছে, পিছন দিয়ে রক্ত পড়তেছে, তখন আমি আপনার পিছনের দিকে দৌড় দিছি। দৌড় দিলে মানে আমার হাতে লাগে আর কি। আমার হাতের অবস্থা এই, আমি 29/10/2013 থেকে আজও পর্যন্ত মানে আমার এই হাত দিয়ে এক গ্লাস পানি উঠাই খাইতে পারি না। আমার ছোট্ট 3টা বাচ্চা আছে, তারা যদি বলে যে আব্বু আমার খাবার দাও, খাওয়াই মানে গালে, আমি খাবারটুকু তুলে দিতে পারি না। এটা মানে আমি পিতা হিসেবে যেটা মানে নেওয়ার মতন আর কি। মানে আমি আমার নিজেরই মানে সান্ত্বনা দিতে পারি না, এমন একটা অবস্থা। তো আজ দীর্ঘ মনে করেন 12 বছর, এক যুগ বেশি মানে পঙ্গুত্ব বরণ করে বাচ্চা। এই গুলিবিদ্ধ হবার পরে বিয়ে করেছেন? জি জি। আচ্ছা, তো এখন এই হচ্ছে মানে আমার অবস্থা আর কি। এখন এই মানে যে গুলি লাগলো তারপরে কি করলেন? তারপরে গুলি লাগার পরে আপনার অ্যাম্বুলেন্স আসছে, স্থানীয় সাংবাদিক। রাস্তায় পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, রাস্তায় পড়ে যাওয়ার পর আমাদের ধরে উঠাই নিয়ে গেছে। কারা? মানে আমাদের যারা সহকর্মী ছিল তারাই। তো এক পর্যায়ে অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সে আমার মাগুরা সদরে নিয়ে যাবে, আমার জেলা যে সদর হাসপাতাল। তো তখনও পুলিশ বাধা দিচ্ছে, মানে ব্যারিকেড দিচ্ছে, আমার নিয়ে যাইতে দেবে না। আপনি তখন গুলিবিদ্ধ? হ্যাঁ, গুলিবিদ্ধ, মানে আমি মানে স্মৃতি, আপনি কি মানে অজ্ঞান হয়ে গেছেন? না, সেন্স ছিল আমার। যখন অ্যাম্বুলেন্সে উঠাইলে মাগুরায় নিয়ে আসছে, যখন সদর থেকে ডাক্তার দেখার পরে বলছে যে হাত কেটে ফেলতে হবে। মানে এটা আমার চাচাতো ভাইরে বললো, আমি ওর ঠোঁটের দিকে তাকাইছি, কি বল মানে ডাক্তারের। তো ডাক্তার বলতেছে হাত কেটে ফেলতে হবে। তো তখন ভয় পেয়ে গেছিলেন? তখন ভয় না, মানে আমার সেন্সটা এলোমেলো হয়ে গেছে যে আমি একটা স্টুডেন্ট, মানে ছাত্র রাজনীতি করতে, যে মনে করেন যে বিরোধী মদের রাজনীতি করার কারণে আজকে আমার এই অবস্থা। আমার তখন এরপর ওইখান থেকে আমার চাচাতো ভাই ছিল আমার সাথে, বললো এসে তোমার ঢাকায় নিয়ে যাওয়া হবে, এখানে ডাক্তার দেখানো হবে না। পরে আমরা ঢাকায় নিয়ে আসলো। তখন ওই হাসপাতালে কোনো চিকিৎসা দেয়নি আপনাকে? ওই হাসপাতালে জাস্ট আপনার ব্যান্ডেজ করে দেওয়ার পরে আপনার এই সে মানে অ্যাম্বুলেন্সে উঠে ঢাকায় পাঠাই দিয়েছে। আমি যখন নিটোর পঙ্গু হাসপাতালে আসলাম, তখন আপনার ঢাকা কলেজ ছাত্রদল, বাংলা কলেজ ছাত্রদল এবং ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের আমার মাগুরা, এরপরে আপনার মোহাম্মদপুর, শ্রীপুর, মানে 4টা যে উপজেলা, এই উপজেলার যারা ছাত্র রাজনীতির সাথে অ্যাক্টিভ ছিল, ঢাকায় যারা ছিল, ওনারা আসছে আর কি আমরা রিসিভ করার জন্য। তৎকালীন সময়ে সেন্ট্রাল যুব দলের প্রেসিডেন্ট উনি আসছেন, তা ছাত্র দলের প্রেসিডেন্ট আসছেন। তখন আমার বলছে যে রুবেল, হতাশ হওয়া যাবে না, মানে ধৈর্য রাখতে হবে। মানে তখন আপনি নিটোরে ভর্তি হলেন? জি, তখন আমি নিটোরে ভর্তি। তো তখন মানসিকভাবে তো নিজে অনেক দুর্বল, মানে একবারেই মনে করেন যে সেন্স কাজ করতেছে না, এরকম একটা অবস্থা। তখন বড় ভাই বলতেছে যে হতাশ হওয়া যাবে না। তা আমি বললাম যে আমি আমার হাত দিয়ে যদি কিছু করতেও না পারি, আমার একটা চাওয়া আছে। সেই চাওয়াটা হচ্ছে আমার হাত ডাক্তারে কাটতে পারবে না,
মানে হাতটা হাতের সাথে থাকবে। তো সেটা ডাক্তারের সর্বশেষ মনে করেন যে বলছে যে না, হাত কাটা লাগবে না, হাত থাকবে আর কি। তা এটা দীর্ঘ সময় মনে করেন যে কতদিন মানে এরপরে কি ওইখানে কি কি চিকিৎসা হলো? আমি 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত পর্যায়ক্রমে চিকিৎসা দিয়েছিলাম। 2020-এর শেষ লাস্টের দিকে, মানে এত বছর ওই নিটোরেই? না নিটোরে না, এরপরে প্রাইভেট হাসপাতালে আপনার আলমানার হাসপাতাল ঢাকা। নিটোরে কতদিন চললো? নিটোরে ছিলাম আপনার দীর্ঘ 6 বছর। ভর্তি না, মানে ধরেন 1 মাস বাড়িতে ছিলাম। ভর্তি হলেন ওই দিন থেকে টানা কতদিন থাকলেন? টানা 29 দিন। 29 দিন। ওইখানে কি কি চিকিৎসা হলো? ওইখানে আপনার হাড্ডি উড়ে চলে গেছিল বুলেটের সাথে। মানে হাতের হাড্ডি? জি জি, পাট থেকে আমার এই ডান পাট থেকে 3 ইঞ্চি হাড় কাটে মানে হাতে লাগানো। এইখান থেকে আপনার এই দাপনা থেকে মাংস এবং চামড়া কেটে স্কিন গ্রাফটিং করা। এখানে মোট নিটোরে আমার 7টা অপারেশন হয়। লাস্ট অপারেশন হয় ঢাকা আলমানার হাসপাতালে, মোহাম্মদপুর থানার অপোজিট পাশে যে হাসপাতালটা 14 তলা ভবন আর কি। এটা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং মেডিকেল টিম ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ, ড্যাবের যুগ্ম মহাসচিব, মানে ওনার নেতৃত্বে আমার সর্বশেষ চিকিৎসা হয় আর কি। চিকিৎসা হয়েছে। তো এই চিকিৎসা মনে করেন ওই যে নিটোরে 9 বছর ধরে, জি 6 বছর ধরে চিকিৎসা চালানেন, এই চিকিৎসা ব্যয় কি পরিবার বহন করেছে প্রাথমিক দিকে? প্রাথমিক দিকে আমি আমার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দলের সাপোর্ট ছিল? আমি আমার পরিবারের বড় ছেলে, বড় সন্তান, আমার 3টা ছোট ভাই আছে। তো এটা পরিবার মানে আমার স্থানীয় যারা রাজনীতি করে কিংবা আমার আসনের সাবেক মানে নির্বাচন করছে অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী, মানে অসংখ্যবার চিকিৎসার বিষয় নিয়ে আমি ওনার কাছে যাই যে আমি তো দলের ছেলে, আপনি কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট, আপনি আমার আসনের মাগুরা 2 থেকে আপনি নির্বাচন করেন, আপনার কাছে যেহেতু দলের দূর সময় সেরকম কোনো চাওয়া আমার নাই। আমার চাওয়া মানে দল যেন, মানে আপনারা সবাই মিলে যেন আমার চিকিৎসাটা আমি যেন পাই। তো অসংখ্যবার ওনার কাছে যাওয়ার পরেও মনে করেন যে কোনো ধরনের মানে মানে আমাদের প্রতি আন্তরিকতা, মানে এরকম কোনো ওনারাও তো বেকায়দায় ছিলেন, ওনারও সমস্যায় ছিল। তো সর্বশেষ মনে করেন যে লাস্ট মানে চিকিৎসাটা তারেক রহমানের নেতৃত্বে হয় আর কি। এটা পরিবার তো মনে করেন যে ধ্বংসের একটা দাঁড় প্রান্ত। এই পরিবার এর আগে সব বহন করেছে? পরিবার মানে পরিবার বহন করছে প্লাস 50-50 দলও বহন করছে। কিন্তু সর্বশেষটা হচ্ছে তারেক রহমানের যে মেডিকেল টিম ছিল, ওই টিমটা সর্বশেষ আমার যে অপারেশনের যে খরচ A to Z, এবং প্রতি বছর আপনার তারেক রহমান প্রদত্ত একটা গিফট ঈদের সময় দেয়, ওইটা আমার বাড়ির উপর যে দিয়ে আসে। তো এই হচ্ছে মনে করেন যে না রুবেল, আপনার যে এই একটি হাত, ডান হাত দিয়ে কিছুই করতে পারেন না? আমি ডান হাত দিয়ে 1 গ্লাস পানিও উঠাই খাইতে পারি না। মানে হাতটা এই যে নখটা দেখছেন, মানে এই 2টা নখ পাঞ্চ হয় না, মানে নার্ভ আছে, নার্ভটা মানে নার্ভ এবং হাড় সহ উড়ে চলে যায় আর কি বুলেটের সাথে। হাতটা আছে, যেটা আল্লাহর কাছে মানে শুকরিয়া যে আমার হাতটা হাতের সাথে আছে। এরপরে কি ওই গোলাগুলির পরে কি মামলার আসামিও হতে হয়েছে? হ্যাঁ, আমার নামে 7টা মামলা হয় ওই গুলির পরে, গুলি লাগার পরে। কি মামলা দিয়েছিল? মানে যেদিনই গুলি ওই দিন হচ্ছে আপনার মামলাটা হচ্ছে আপনার পুলিশের গাড়ি ভাঙচুর, দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের গায়ে হাত তোলা, পেট্রোল বোম মারছি, মানে এরকম 7টা মামলা দেয় আর কি। তো মামলার পরে বিস্ফোরক আইনে আর কি। এটা আমি যখন দীর্ঘ 29 দিন পর মানে বাড়ি যাব, বাড়ির উদ্দেশ্যে, তখন স্থানীয় যারা পঙ্গু হাসপাতাল থেকে যখন বাড়ি যাব তখন কিছুটা সুস্থ, কিন্তু আমি দাঁড়াইতে পারি না, মানে যেহেতু পা কাটা, মানে দাঁড়াইতে পারি না। তো এখন মানে আমার খবরটা পৌঁছে গেছে এলাকায় যে আমি বাড়ি যাচ্ছি। তো এটা জানার পরে মানে আমি যেদিন গেছি ওর পরের দিন আমার মানে আমি গোসল করে হাফ প্যান্ট পরা অবস্থায় আমার বাড়ির সামনে যে রাস্তা আছে, রাস্তায় দাঁড়ানো। তো একজন মানে 2টা গাড়ি আসছে মোটরসাইকেল, 2জন দারোগা, 2জন কনস্টেবল। আমার এক প্রতিবেশী আওয়ামী লীগ করে, মানে ঘোর আওয়ামী লীগ পন্থী আর কি। তো ওনারা জিজ্ঞেস করছে রুবেল কই, রুবেলদের বাড়ি কই? তা বলতেছে রুবেলদের বাড়ি, রুবেল তো ওই যে দাঁড়ায় আছে। তো দারোগা রবিউল ইসলাম নাম ছিল ওনার, দারোগার নাম। উনি বলতেছে আপনি নিচে নামবেন না। নিচে বলতে কোথায়? মানে রোডের নিচে আমার মানে পথ দিয়ে। উনি বলতেছে আপনি রাস্তার নিচে যাবেন না, স্ট্রেট দাঁড়ায় থাকবেন। আমি দাঁড়াইছি, দাঁড়াই থাকার পর আমারও বলতেছে, কনস্টেবলও বলতেছে স্যার এই অবস্থায় তুলে নিয়ে যাই, মানে হাফ প্যান্ট পরা অবস্থায় খালি গায়ে। উনি বলতেছে, আমি বললাম যে রিকোয়েস্ট করলাম রবিউল ইসলাম যে দারোগা, ওনারে বললাম যে দেখেন আমরা এই অবস্থায় নিয়ে যাবেন, আমার শারীরিক কন্ডিশন বলো না, তখন আমার হাত দিয়ে রক্ত পড়ে আর কি। আমি বললাম যে আমার অন্তত সুযোগ দেন, মানে আমি অন্তত ড্রেসটা একটা লুঙ্গি পরি, একটা গেঞ্জি গায়ে দিই। তো
তো উনি অনুরোধ রাখার পরে আমার মানে কাপড় চেঞ্জ করার পরে আমার থানায় নিয়ে গেল। থানায় নিয়ে গিয়ে মনে করেন যে সকাল থেকে রাত 10টা পর্যন্ত মানে থানায় আটক করে রাখছে। রাখার পর আমার পরিবার পরিজন ছোটাছুটি করতেছে। তারা জানে না, মানে তারা জানে, জানার আচ্ছা। পরে ছোটাছুটি করতেছে। যদি এই অবস্থায় যদি শারীরিক কন্ডিশন, তখনও আপনার থানায় যে আমি দাঁড়ায় আছি, মানে আমার হাতে এই ব্যান্ডেজ করা, মানে ফ্লোরে রক্ত পড়তেছে এই ব্যান্ডেজ থেকে, ব্যান্ডেজ থেকে, এই হাত থেকেই। এই হাত থেকেই। তা ওসি বলতেছে যে তোর এত বড় স্পর্ধা, তুই পুলিশের গাড়িতে গুলি করিস, তুই পুলিশের গাড়িতে পেট্রোল বোম মারছিস, তোর কলিজা কত বড়, তোর কি হবে তুই বুঝতে পারবি, তোর চিকিৎসা তো হবেই না, মানে তোর লাইফ শেষ করে দেব। পুলিশ বলতে? পুলিশ মানে থানার ওসি বলতেছে। মিরপুর থানার? না না, আমার মোহাম্মদপুর থানার যে ওসি আর কি। তো আমি চুপচাপ দাঁড়ায় আছি। দাঁড়ায় থাকার 1 ঘন্টা পর যে ছেলেটার বুকে গুলি লাগছিল, শামীম নাম, মানে শামীমরে ধরে নিয়ে আসছে। ও, সে রুবেল মারা যায়নি? না না, ওই শামীম মারা যায়নি। শামীম মারা যায় না, বুকে যে লাগছে শামীম মারা যায় না, মারুফ মারা গেছে। তো তখন শামীমরে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমি তখন মানে আমার মনের ভিতর যে ভয়টা কাজ করছিল যে আমি একা, তখন ও যখন আসছে তখন আমার সাহসটা বেড়ে গেছে। ওই শামীমও তখন চিকিৎসাধীন? হ্যাঁ, শামীমও চিকিৎসাধীন। তো আমাদের মেডিকেল ফাইল থানা কর্তৃপক্ষ নিয়ে নেওয়ার পর আমার মেডিকেল ফাইলটা ফেরত দেয়। অবশ্য শামীমের আজও পর্যন্ত মেডিকেল ফাইলটা পায় নাই আর কি। ও বক্ষব্যাধিতে চিকিৎসাধীন ছিল। এই হচ্ছে মনে করেন যে অবস্থা। এরপর কি মানে থানায় এরপর আটকে রাখলো? আটকে রাখার পরে আপনার 10টা মানে 11টা 11:30টার দিকে আর কি সই সিগনেচার করার পরে। কি সিগনেচার নিল? কি লিখে মানে নিল? কি সাদা পেজে, সাদা কাগজে? জি, পরিবারের কাছে দিয়ে দিল? হ্যাঁ, পরিবার কাছে দিয়ে দিল। তো এই যে রক্ত পড়ছিল, তারপরে কি আবার বাড়িতে গিয়ে আবার চিকিৎসা করাতে হ্যাঁ, হলো? বাড়িতে গিয়ে আমি মোহাম্মদপুর সদরে ভর্তি হই। মানে আপনার 1 সপ্তাহ মতো ড্রেসিং চলার পরে ঢাকায় যে ডাক্তারের তত্ত্বাবধানে ছিলাম পঙ্গুতে নিটোরে, ওইখানে ওই ডাক্তারে ফোন করি। ডাক্তারে ফোন করার পরে আমি বললাম যে ভাই আমার অবস্থা তো এই। তা আমার বললো যে আপনি আগামীকালকে চলে আসেন। তো তারপরে আবার ঢাকায় আসলাম। আচ্ছা আচ্ছা। এভাবে 2020 সাল পর্যন্ত চিকিৎসা চললো? এইভাবেই 2013 থেকে 20 সাল পর্যন্ত পর্যায়ক্রমে কখনো ঢাকা থেকে আমি আমার এলাকায় গেছি ধরেন 8 বার যাওয়া আসা করছি। 4 বার, মানে 4 বার গেছি, 4 বার আইছি, মানে ডাক্তার দেখানোর জন্য। 2 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর। এইভাবেই চলছে আমার চিকিৎসা। যেখানে পরিবার বা মানে আমি আমার পরিবারের বড় ছেলে। এর মধ্যে বিয়ে করেছেন কত সালে? আমি 2013-তে গুলি লাগার পরে 2016 সালের শেষের দিকে মানে বিয়ে করি আর কি। বিয়ে করেছেন? জি, পরিবারের সিদ্ধান্ত? জি, পরিবারের সিদ্ধান্ত। তো এই অসুস্থ অবস্থায় বিয়ে করলেন কি মানে এটা একান্ত মানে পরিবারের সেবা শুশ্রূষা করবার জন্যই বা দেখভাল করবার জন্য? দেখভাল করার বিষয় একটা, এরপর আপনার পরিবারের সম্মতির মানে বাপ মার যেহেতু বড় সন্তান। আপনি বলছিলেন যে আপনার মানে এই গুলিবিদ্ধ হওয়ার কারণে আপনি আর পড়াশোনা চালাতে পারেননি। আমি সেই গল্প শুনবো, তার আগে একটু বিএম কাউসারের কাছ থেকে আর একটু শুনে আসি। কাউসার, এরপরে দ্বিতীয় আর একটা ঘটনা হচ্ছে 2017 সালের 17ই আগস্ট, বৃহস্পতিবার। তো আমি ডিপার্টমেন্টে ক্লাস করতে গেলাম। কোন ডিপার্টমেন্টে? আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ, ঢাকা তো বিশ্ববিদ্যালয়। ক্লাস করতে গেলাম, ক্লাস শেষ করে ডিপার্টমেন্টের সামনেই একদম আমার ফ্রেন্ডদের সাথে আমি আড্ডা দিতেছিলাম। তখন মুজিব হলের তৎকালীন সেক্রেটারি আলামিন রহমান, ছাত্রলীগের। তো সে আসছে, সে প্রায় 20-25 জনকে নিয়ে আসছে। তো ওরা আগে থেকেই টার্গেট করে আসছে। আপনি তো তখন পদ পদবিতে ছিলেন না? না, তখন পদ পদবিতে, জাস্ট কর্মী। হ্যাঁ, জাস্ট কর্মী। সমর্থন করেন? জাস্ট সমর্থন করি, এবং হচ্ছে ম্যাডামের হাজিরাগুলো হলে ওইটাতে হচ্ছে মাঝে মাঝে যাই। এবং মোটামুটি অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, আর তখন তো আমাদের আসলে অ্যাক্টিভিটিটা অনেকটা কম ছিল তুলনামূলক, খুব গোপনে করতে। হ্যাঁ, তখন আমার মানে ওরা হচ্ছে অতর্কিতভাবে একদম সবাই আইসা মানে একদম হামলা শুরু করলো। কি দিয়ে? এমনি খালি হাতেই। তো এর মাঝে হচ্ছে ওরা সবাই মাথাকে টার্গেট করে হচ্ছে, মানে যেহেতু আমি হচ্ছে যখন আমাকে পিটাই দিচ্ছিল তখন আমি মাথাটাকে এইভাবে ধরে একদম মাথাটা নিচে রাখলাম। তখন ওরা মাথাকে টার্গেট করে হচ্ছে পায়ে লাথি দিতেছে, আবার হচ্ছে কিল ঘুষি দিতেছে। তো একটা পর্যায়ে হচ্ছে আমি ওইখান থেকে মানে আমাদের কলাভবনের দোতলায় হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, তো নিচতলায় হচ্ছে প্রক্টরের রুম।
তো আমি হচ্ছে ওইখান থেকে দৌড় দিয়ে হচ্ছে প্রক্টরের রুমে চলে যাই, যাতে হচ্ছে প্রক্টরের রুমে যাওয়া মানে হচ্ছে যেহেতু প্রক্টর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে, তার মানে হচ্ছে একটু নিরাপদ জায়গা আমার মনে হয়েছিল। কিন্তু ওইখানে যাওয়ার পরে তৎকালীন প্রক্টর ছিল যে আমজাদ, ওনার সামনেই হচ্ছে ওরা আমাকে পিটায় এবং হচ্ছে তখন হাত দিয়ে। হ্যাঁ, তো সবচেয়ে প্যাথেটিক যে ব্যাপারটা, আমার বাম চোখ মানে এত মারাত্মকভাবে আহত হয়েছে। আমি হচ্ছে ছবিগুলো হচ্ছে, তখন তো আসলে ছবি তোলারও সুযোগ ছিল না। আমি যখন জেল থেকে বের হই তার মানে আহত হওয়ার প্রায় 15-20 দিন পরে তোলা ছবি, সবাই বলতেছিল যে আমার চোখ মনে হয় নষ্ট হয়ে যাবে। তখন আমি কি ওরা ওইভাবে হিট করেছে চোখে হচ্ছে মানে মাথায় এবং লাথি এবং ঘুষি দিছে। তো এখন চোখের মাঝেও কয়েকজনের ঘুষি লাগছে। বাম চোখের অবস্থা এতটাই করুণ ছিল, একদম মানে চোখ দিয়ে রক্ত বের হয়েছে, একদম বাইরে রক্ত পড়তেছে। তখন আমি আমজাদ স্যারকে বললাম যে স্যার, মানে আমি তো আপনার স্টুডেন্ট, আপনি আমাকে হচ্ছে হসপিটালে পাঠান চিকিৎসার জন্য। ওরা মেরে চলে গেছে? হ্যাঁ, না, ওরা এখনো আছে। তখন আমি স্যারকে বলতেছি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মানে একটু মানে সাহস করেই স্যারকে বললাম যে স্যার আপনি আমাকে তো থানায় পাঠাবেন, কিন্তু তার আগে আমাকে হসপিটাল পাঠান চিকিৎসার জন্য। উনি আমাকে বলতেছে তোমাকে হসপিটাল পাঠানোর মতো তো গাড়ি আমার এখানে নাই, আমি তোমাকে এইভাবে পাঠাইতে পারবো না। তো উনি আমাকে শাহবাগ থানায় কল করে, শাহবাগ থানা থেকে তখন গাড়ি আসে, আমাকে শাহবাগ থানায় নিয়ে যায়। কি মানে অভিযোগ কি ছিল? কোনো অভিযোগ নাই। তো প্রক্টর কেন থানায় পুলিশের হাতে তুলে মানে দিল? আমাদের ছাত্রদলের নামে বা ছাত্রদল মানে হিসাবে কাউকে যখন পিটাইতো, তখন এইটাই নিয়ম ছিল যে সবাইকে হচ্ছে প্রক্টর কল করবে পুলিশকে, পুলিশ এসে নিয়ে যাবে। মানে তার আগেও আমি যখন 2017 সালের 8ই জুন 12ই রমজান, আমি তখন হলে থাকতাম, বিজয় একাত্তর হলে। এটা একটা নন পলিটিক্যাল হল ছিল, মানে এটা হচ্ছে আমরা হচ্ছে হলের প্রতিষ্ঠাকালীন লোক, মানে আমরা হচ্ছে প্রশাসনিকভাবে হচ্ছে হলে উঠেছিলাম। তাহলে হলে থাকার সময় প্রায় 2 বছর থাকলাম। তখন হচ্ছে যেটা হইলো, একদিন মানে 12ই রমজান রাতে 11টা 11:30টার দিকে আমাকে হচ্ছে কয়েকজন লোক, আমার ম্যাক্সিমামই আমার বন্ধু, ওরা আমাকে ডাকতে গেছে। ওরা আমাকে বললো যে তোকে নিয়ে যাব। তো ওরা আমাকে জোর করে একটা রুমে নিয়ে যায়। তো রুমে নিয়ে যাওয়ার পরে ওইখানে তার আগেই আমি যাই দেখি আমার হলের বর্তমান যে সভাপতি এবং সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি হচ্ছে ওই সোহেল রানা ভাই, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি আমার বন্ধু আলম, আগে থেকেই তারা ওইখানে ছিল। মানে তাদেরকে আগে থেকেই নিয়ে গেছে, তাদেরকে আগে থেকেই ইচ্ছা মতো পিটানোর পরে তারা হচ্ছে আমার নাম হচ্ছে বলছে। কারণ হচ্ছে তাদের মোবাইল তো সব যখন চেক করলো, তখন হচ্ছে আমার কানেকশনটা তারা পাইছে, ছবি ম্যাডামের হাজিরার ছবি পাইছিল। তখন হচ্ছে আমাকে ওরা হচ্ছে মানে মানে 4-5 জন মিলে স্টাম্প এবং বেল্ট দিয়ে, মানে প্যান্টের বেল্ট খুলে হচ্ছে কয়েকজন পেটা। এখন আমার হাঁটুতে প্রায়ই আমার হচ্ছে এখনো হাঁটু ব্যথা করে, মানে হাঁটু দিয়ে হচ্ছে স্টাম্প দিয়ে পিটাইছে সহপাঠীরাই। হ্যাঁ, একদম। ওইখানে হচ্ছে ওই যে আমাদের এখন সেন্ট্রাল ছাত্রলীগের হচ্ছে তুনান ছিল, ওই যে আমাদের হলের সভাপতি ছিল ফকির রাসেল ছিল, আমার বন্ধু ছিল হচ্ছে ইউনুস, আরো মানে আমার ম্যাক্সিমাম আমার সব বন্ধু আর কি, মানে বেস্টমেট আর কি, তো এবং জুনিয়ররা ছিল। তো এখনো আমার হাঁটুতে আমি মাঝে মাঝে ব্যথা অনুভব করি, মানে এত পরিমাণে হাঁটুতে পিটাইছে। অন্য কোথাও তেমন পিঠায় নাই, শুধু বেল দিয়ে পিঠে মারছে আর হাঁটুতে হচ্ছে স্টাম্প দিয়ে পিটাইছে। তো এইটার পরে হচ্ছে এই রমজান মাসে হচ্ছে ওরা তখন থানায় দেয়। থানায় হচ্ছে আমরা 3 জন 3 রাত থাকি, মানে 3 দিন 3 রাত থাকি। মানে আমাদেরকে হচ্ছে চালানো করে না, আমাদেরকে ছাড়েও না। তো তখন বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে উবায়েদ স্যার, লুৎফর স্যার, মোর্শেদ স্যাররা তখন খুব আন্তরিকতার সাথে ওনারা খুব দৌড়দৌড়ি করে তখন থানা থেকে আমাকে হচ্ছে আমাদের 3 জনকে ছুটানোর ব্যবস্থা করে, এবং আমাদেরকে তখন তো চোখের চিকিৎসা তখনও হয়নি না, চোখের চিকিৎসাটা হচ্ছে পরে। এজন্যই বললাম যে এইটা হচ্ছে জুন মাসের পরে হচ্ছে আমি 2 মাস আর ক্লাস করতে যাই নাই, মানে বের হওয়ার পরে। তারপরে যখন আমি যেদিন ক্লাস করতে গেলাম আগস্টের 17 তারিখ, ওই দিনই হচ্ছে ওরা আমাকে প্রথম আবার মারতে আসে। তো এই যে আমার চোখের যে অবস্থা, তো এই চোখের অবস্থা তখন আমি হচ্ছে এই শাহবাগ থানায় যখন নিয়ে গেল, তখন আমি ওনাকে বললাম। তো শাহবাগ থানাটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের সাথে, তো আমরা ওনাদের সাথে মানে একটু ভয় ডরহীনভাবেই কথা বলছি যে আমাকে হচ্ছে হসপিটালে পাঠান। তো উনি বলতেছে আপনাকে হসপিটালে পাঠাইতে হইলে আমাদের প্রোটোকলের ব্যাপার আছে, আপনার উপর আবারও আঘাত করতে পারে ওরা। তখন ওরা হচ্ছে মানে সামনে একটা গাড়ি, মাঝে আমার গাড়ি, পিছনে আরেকটা গাড়ি দিয়ে হচ্ছে মানে ওই ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। কিন্তু ঢাকা মেডিকেলে আসলে তেমন কোনো চিকিৎসাই হয় না, জাস্ট একটা ব্যথার চিকিৎসা। সমস্যা ফিল করছেন
চোখে মাঝে মাঝে মনে হয় একটু ঝাপসা দেখি, তাছাড়া তেমন আর কোনো সমস্যা হয় না। তখন ওনারা হচ্ছে ওই তেমন আর চিকিৎসা হয় না, তখন ওইখান থেকে আমার থানায় নিয়ে আসে। থানা থেকে আবার আমি তখন আবার প্রথমবার জেলখানায় যাই। তো ওই জেলে যাওয়ার পরে জেলে তো চোখের কোনো চিকিৎসা করার সুযোগ নাই আসলেই, যেটা জেলে হচ্ছে হসপিটাল আছে, নামের হসপিটাল, কিন্তু ওইখানে ডাক্তারও নাই, কোনো কিছু নাই, কোনো চিকিৎসা নাই। তো সবচেয়ে প্যাথেটিক যেই ব্যাপারটা আমার কাছে লাগছে, আমার মানে যারা দেখতো সবাই বলতো ওর চোখটা মনে হয় নষ্ট হয়ে যাবে, মন খারাপ হয়ে যায়। মানে এইটা শুনলে আসলে নিজের একটা মানে চোখ অন্য যে কোনো চাইতে চোখটা তো অন্যরকম। তো এটা আমার খুবই খারাপ লাগতো যে যেই দেখতো সেই বলতো ওর চোখটা মনে হয় নষ্ট হয়ে যাবে, কারণ জেলখানায় তো আমি চোখের চিকিৎসাটা করাইতে পারতেছি না, মানে ট্রিটমেন্ট যেহেতু নাই, একদম চোখ পুরা রক্তে একদম লাল হয়ে গেছে, আর এই দিক দিয়ে একদম পুরোটা ফুলে গেছে, এই পাশ পুরোটা ফুলে একদম মানে কালো হয়ে গেছে, অনেকদিন পর্যন্ত ছিল একদম জেলখানায় যতদিন ছিলাম। এবং এইটা হচ্ছে আমি জেলখানা থেকে বের হওয়ার পরে আমি হচ্ছে এই ছবি পাঠাই ইয়াতে দেখতে পারবেন, এটা প্রায় 15 দিন পরে তোলা ছবি। তো জেল থেকে বের হয়ে আমি 2 মাস শুধু বাড়িতে যাই না এইটার জন্য, মা বাবার সামনে, মানে এইটা ধরেন মানে প্রত্যেকটা পরিবারেরই তো মানে যারা ইউনিভার্সিটিতে পড়ে বাবা মা একটু আশা করে যে তারা ছেলেরা একটু ভালো করুক, যে চাকরি করুক, অন্যদিকে যেটাই করুক একটু ভালো কিছু। হ্যাঁ, তো এর মাঝে আমরা যেহেতু পারিবারিকভাবে হচ্ছে জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করি, এজন্য এইখানে মানে জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করার সুবাদে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হইল। তো ওইটার হিসাবে তো মানে এত পরিমাণে আঘাত, তো তাও তো পরিবার এটা মেনে নিতে পারবে না। এজন্য ধন্যবাদ বিএম কাউসার। আমরা সময় থাকলে আবারও আপনার কাছ থেকে শুনবো। রুবেল হোসেন, এই যে মনে করেন আপনাকে আপনার চোখের সামনে আপনার এক রাজনৈতিক সহকর্মীকে মেরে ফেললো, আর একজনকে বুকের এপাশ থেকে গুলি করলো, ওপাশ থেকে বের হয়ে গেল, এবং নিজেও ডান হাতটি হারালেন, এবং সবচেয়ে কষ্টের যে জায়গাটি সেটি হচ্ছে আপনি বললেন যে আপনার 3টি সন্তান আছে, কন্যা সন্তান, তাদেরকে সঠিকভাবে মুখে খাবারটুকুও তুলে দিতে পারেন না ডান হাত দিয়ে। এই যে কষ্ট নিয়ে বয়ে বেড়াচ্ছেন, এটা যারা করেছে তাদের বিরুদ্ধে কি আপনি মামলা করেছেন? উল্টো নিজেই আবার মামলার আসামি হয়েছিলেন, কিন্তু 5 তারিখের পরে তো 5 আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে তো সময় বদলেছে, আপনি কি এটি মামলা করার চেষ্টা করেছেন? আমি মানে চেষ্টা করছি কয়েকবার, মানে সবকিছু ডকুমেন্টস মামলা করতে হলে তো মনে করেন যে ডকুমেন্টসগুলো লাগবে, তো সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ। মানে এবার মানে বাড়ি গেলে আর কি এটা চূড়ান্তভাবে একটা মামলা করবো আর কি। জি, এবং তাদের তো বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? এবং তাদের কেমন বিচার হওয়া উচিত আসলে? তাদের মানে চূড়ান্ত যে বিচার আছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজকে এই অনুষ্ঠান থেকে আপনি তাদের প্রতি কোনো আহ্বান আছে কিনা যে ভবিষ্যতে যারা এরকম রাজনৈতিক আন্দোলন করবে বা গণতান্ত্রিক আন্দোলন করবে, তাদের উপরে এইভাবে যদি আইনশৃঙ্খলা বাহিনী আবারও চড়াও হয় বা চড়াও হওয়া উচিত কিনা আপনার? এটা আইন শৃঙ্খলা বাহিনী একটা বিরোধী মতের রাজনীতি করবে কিংবা সংগঠনের সাথে অ্যাড থাকবে, মানে তার উপর অন্যায়ভাবে মানে আঘাত করতে হবে, বুলেট ছুড়তে হবে, মানে মানে পিটাইতে হবে, এই যে সারা জীবনের জন্য আপনাকে পঙ্গু করে। জি জি, এটা আমার চাওয়া না, মানে এটা যাতে আর না হয়, সেই পরিবেশটা যাতে আর না ফেরে, সেটি তো প্রত্যাশা করি। প্রত্যাশা। বিএম কাউসার, এই যে মনে করেন আপনি একটা সম্ভাবনাময় ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বুক স্বপ্ন নিয়ে এসেছেন, বাবা মায়ের আকাশ সমান স্বপ্ন, সেই স্বপ্ন কতটুকু পূরণ করতে পেরেছেন আমরা জানি না, বাট নিজের কাছে তো কষ্ট হয় মাঝে মাঝে যে কিছু অপূর্ণতা জীবনে রয়ে গেছে, স্বপ্নটা হয়তো আরো বড় কিছু হতে পারতেন, এরকম সেই স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট আপনাকে ব্যথিত করে কিনা? না, আমাকে আসলে স্বপ্ন আসলে আমার কাছে মনে হয় না এখন স্বপ্ন আমার কাছে ভঙ্গ হয়েছে। আমার কাছে মনে হয় আমার নতুন দিগন্তের সূচনা হয়েছে। কারণ হচ্ছে আমি যেটা পছন্দ করি, ছাত্র দলের যেহেতু জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করি, জাতীয়তাবাদটাকে ধারণ করি, এজন্য ছাত্র দলের রাজনীতি করার সুযোগ মানে ওইটার মাধ্যমে আমি আরো এমন ভাবে করলাম যে আমি এইটাই করব, মানে আমার মধ্যে একটা জেদ কাজ করলো। প্রত্যাশা করেন শিক্ষার পরিবেশটা আসলে শিক্ষার্থী বান্ধব হোক, বিশ্ববিদ্যালয়গুলো হোক, বিশ্ববিদ্যালয়ে আমি যেটা প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সারা বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব মেধাবীরাই ভর্তি হয়, যারা ভর্তি হয় প্রত্যেকটা পরিবারই অনেক স্বপ্ন নিয়ে তার সন্তানকে এখানে পাঠায়, কিন্তু আসার পরে যখন এই রাজনৈতিক বৈরিতা দেখে, রাজনৈতিক দ্বিচারিতা দেখে, এরকম হামলা দেখে, মানে এইটা আসলে বন্ধ করা উচিত।
মানে কেউ ভিন্নমত পোষণ করলেই যে তাকে পিটাইতে হবে, তাকে ধরে একদম পঙ্গু করে দিতে হবে, ইচ্ছা মতো পিটাই, এইটা বন্ধ করা উচিত। এটা বন্ধ শিক্ষার করা পরিবেশটা আরো উন্নত করা উচিত, তাহলে বিশ্ববিদ্যালয়ের মান এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরো সুন্দর হবে। জি, ধন্যবাদ বিএম কাউসার আপনাকে, ধন্যবাদ রুবেল হোসেন আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ছাত্রদল নেতা বিএম কাউসার ও মোহাম্মদ রুবেল হোসেনের নিপীড়নের স্থান কাল ভিন্ন হলেও নিপীড়ক কিন্তু একই ফ্যাসিস্ট হাসিনা ও তার খুনি বাহিনী। আমরা চাই গণহত্যাকারী বাহিনী উপযুক্ত শাস্তির মুখোমুখি হোক, যাতে করে অন্তত সান্ত্বনা পেতে পারেন বিএম কাউসার ও মোহাম্মদ রুবেল হোসেনের মতো অসংখ্য নির্যাতিত নিপীড়িত ব্যক্তি। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।